ভোরবেলা থেকে যদি পরপর কয়েকটা টিপস ফলো করা যায় তাহলে গুছিয়ে সময়ের মধ্যে কাজ করাটা অনেকটা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে। গুছিয়ে কাজ করতে আমরা সবাই পারি, শুধু প্রপার টাইমটাকে ম্যানেজ করাটাই কঠিন কাজ। তবে প্রপার প্ল্যান করা থাকলে আর অল্টার করে সব জায়গাগুলো গুছিয়ে নিলে দেখবেন ঘরবাড়ি আমাদের মনের মতো গোছানো থাকে সব সময়। আমি উপকার পেয়েছি, তাই এইরকম কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তবে প্রত্যেকের সংসারের পরিবেশ পরিস্থিতি অন্যরকম, তাই আপনারা এই টিপসগুলো আপনাদের মতন করে ফলো করতে পারেন। নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। রেগুলার সংসারের কাজগুলো করে আমরা কম বেশি হাঁপিয়ে যাই। যতই নিজের সংসার হোক বা ভালোবেসে আমরা কাজগুলো করলেও সংসারের যাবতীয় কাজ সুন্দরভাবে গুছিয়ে করার পর দিন শেষে একটু হলেও ক্লান্তি আসে, একটু না অনেকটাই আসে। তারপর যদি থাকে ঘরের এক্সট্রা ক্লিনিং বা হঠাৎ করে কোথাও যেতে হলো, তখন কাজের চাপ আরও বেড়ে যায়। তবে হ্যাঁ, কোনো রকম দায়সারা কাজ আর গুছিয়ে নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করার মধ্যে পরিশ্রমের কম বেশি তফাৎ তো আছে। আমার তো মনে হয় কাজগুলো একা একা হবে না, আর ঘড়ির কাঁটাও আমাদের জন্য থেমে থাকবে না। সুতরাং দুটোকেই কন্ট্রোল করতে গেলে নিজেকে নিজের সুবিধা অনুযায়ী কিছু টিপস ফলো করতে হবে। রেগুলার ঘর ঝাড়মোছ করা, রান্না খাওয়ার সাথে ঘরের এক্সট্রা ক্লিনিং যেমন ঝুল ঝাড়া বা ফ্রিজ পরিষ্কার করা, এগুলো করার সময় আমি যে টিপসগুলো ফলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত আমি যেটা করি, গতকালকেই ভেবে রেখেছিলাম যে ডাইনিংয়ের এই জায়গাটা হালকা যে ঝুল হয়েছে পরিষ্কার করব। যখন এইরকম ঝুল পরিষ্কার করি তখন বাকি ঘরগুলো আগে ডাস্টিং করে গুছিয়ে নিই, তারপর এক্সট্রা কাজটা করি। এতে ওই ঘরগুলো পরিষ্কার করার টেনশন থাকে না। কাজটা শুনতে ছোট হলেও সংসারের যাবতীয় কাজের সাথে যখন করি অনেকটা টাইম লাগে, আর পরিষ্কার যখন করব তখন ভালোভাবে করাটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, ব্রেনটাকে আগে একটা সিগন্যাল দিয়ে নিই, মানে আগে থেকে যে কোনো কাজের প্ল্যান করতে হবে। যাই হোক, গতকালকেই যেহেতু ভেবে রেখেছিলাম তাই ব্রেন গতকালই সিগন্যাল পেয়ে গেছে, তাই আজ অনেক সকালেই ঘুম ভেঙে গেছে। তারপরেই তো স্নান করে সব ঘরের বিছানাগুলো গুছিয়ে ঘরগুলো হালকা ডাস্টিং করে এবার হালকা যেটুকু ঝুল জমেছে সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর একটা টিপস, যেমন ঝুল ঝাড়লে বা ফ্যান পরিষ্কার করলে নিচে বেশ অনেকটাই ময়লা হয়। ওপরে যত ফটো ফ্রেম শোপিস মানে যেগুলো হ্যাং করা আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিই। এগুলো মাঝে মাঝে ডাস্টিং করলেও এইরকম ডিপ ক্লিনিংয়ের টাইমে বা পরিষ্কার করাটা খুব প্রয়োজন। ধুলোবালির সাথে ঘর পরিষ্কারের সময় ছোট ছোট মাকড়সা ওপর থেকে পড়ে এই হ্যাং করা জিনিসগুলোর মধ্যে চুপ করে বসে থাকে। জাস্ট ওই 3-4 মিনিটে এইরকম টুলস থাকলে খুব ভালোভাবেই সব পরিষ্কার করা যায়। তারপরে স্টেপ এইরকম ক্যাবিনেট ডাইনিং টেবিল চেয়ার যার যা আছে সেগুলো পরিষ্কার করা। স্টেপ বাই স্টেপ একবারে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপর ঘর ঝাড়মোছ করলে ভালো হয়। আমি তো তাই করি। এদিকে স্বপন ভাদুরী আইডি থেকে কল্পনা আমাকে কমেন্টস করেছিল, তোমার গাছগুলো দেখিও আর ওদের কিভাবে যত্ন নাও দেখিও প্লিজ। তো কল্পনা, আমি গাছগুলোর যত্ন বলতে খুব একটা বিশেষ কিছুই করি না। মাঝে মাঝে চাল ডাল দেওয়া জল দিই, আর জল একটু বুঝে শুনে দিই। মাঝে মাঝে জল স্প্রে করি। মানে ইনডোর প্ল্যান্টে তো খুব বেশি জলের প্রয়োজন হয় না। তাছাড়া গাছগুলো অল্টার করে ওই 4-5 দিন পর পর ব্যালকনিতে হালকা রোদে রাখি। জাস্ট এটুকুই করি। এক্সট্রা আরও যত্ন করতে পারলে হয়তো গাছগুলো আরও ভালো হতো। এই তো দেখতেই পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন সকালে ডাইনিং টেবিলটা একবার ক্লিন করি, আজকে আর করিনি। জানি পরে ভালোভাবে ক্লিন করতেই হবে। এরই সাথে যেগুলো ওই কলিন দিয়ে পরিষ্কার করতে হবে সেগুলো কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে সকাল থেকে কাজের এনার্জি বজায় রাখার জন্য খাওয়া দাওয়ার ব্যাপারটাও ভুললে চলবে না। সকালে জিরে জোয়ান আর মৌরি দিয়ে ফুটিয়ে সেই ডিটক্স ওয়াটারটা ঠান্ডা করে খেয়েছিলাম। তারপর এখন একটা ডিম সিদ্ধ, একটা কাঁঠালি কলা আর ওই সবুজ মুগ মানে স্প্রাউট কিছুটা খেয়ে নিয়েছি। তারপর চা খাবো। আজকে এই তো মেয়ে বাড়িতে আছে, ওর হঠাৎ সকাল সকাল সুজি খাওয়ার ইচ্ছে হয়েছে। তা ভাবলাম যে সবকিছু পরিষ্কার করে ঝাড়মোছ করার পর করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। খুব একটা বেশি সময় লাগে না এই মিষ্টি সুজি করতে। খাওয়ার পর ঝটপট করে এই তো আগে সুজিটা করে নিচ্ছি।
সুজি প্রথমে একটু লাল লাল করে ভেজে তারপর ঘি দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি। তারপর লিকুইড দুধ আর ওই কনডেন্স মিল্ক দিয়ে সুজিটা করলাম। 3-4টে মতো এলাচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য, আর পরিমাণ মতো চিনি, বেশ কিছুটা কাজু কিশমিশ, আর সাথে ঘরে ছিল কোকোনাট পাউডার, সেটাও অল্প একটু দিয়েছিলাম। সুজিতে যতই দুধ দিই না কেন সে শুকিয়েই যায়, তাই পরে আবারও বেশ খানিকটা লিকুইড দুধ দিয়েছি। কনডেন্সড মিল্ক একটু বেশি করে দিলে খুব একটা চিনির প্রয়োজন হয় না, কারণ এই কনডেন্সড মিল্কটা খুব ভালো মিষ্টি হয়, তাই অল্প একটু চিনি দিয়েছিলাম। এই তো আমার মিষ্টি সুজি রেডি। যেরকম ঘন রেখেছি এতটাও থাকবে না, পরে আরও শুকিয়ে যাবে। খুব বেশি না, টোটাল ওই 12 থেকে 13 মিনিট সময় লেগেছে করতে। একেবারে কড়াই থেকে বাটিতে ঢেলে রাখবো। সুজি কড়াইতে আবার বেশিক্ষণ থাকলে সাইডে শুকিয়ে গেলে মাজতে আমারই কষ্ট হবে আর সময়ও বেশি লাগে, তাই একবারে কাজটা করে নিলাম। এরই সাথে গরম গরম মেয়ের জন্য একটু বেড়ে নিলাম। গরম গরম এইভাবে সুজি একরকম টেস্ট, আর ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে তার আরেক রকম টেস্ট। তবে এটা যেহেতু মিষ্টি খাবার আর আমি মিষ্টি জিনিস খেতে বেশি পছন্দ করি, তাই আমার সব রকমই ভালো লাগে। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো, যেই ঘর বা ডাইনিং রুমটা যেটাই পরিষ্কার করি, ঘর ঝাড় দেওয়ার আগে সবকিছু সরিয়ে রাখি। যেমন এখানে 3টে চেয়ার পাপোশ সবকিছু একটু সরিয়ে রেখে ঘরগুলো ঝাড় দিয়ে নেব। এতে খুব তাড়াতাড়ি ঘর ঝাড় দেওয়া হয়ে যায় আর সময়টাও একটু হলেও কম লাগে। এমনিতেই রোজ দিন ঘর ঝাড়মোছ করার সময় হয়তো খেয়াল করেছেন আমি সব চেয়ারগুলো সরিয়ে নিই। বাই চান্স না সরিয়ে নিলেও ঘর ডিপ ক্লিন বা এইরকম ঝুল ঝাড়ার সময় সরিয়ে রাখলে আমার তো ভীষণ সুবিধা হয়। যাদের এরকম ভারী ভারী চেয়ার বা টুকটাক এরকম কিছু আছে যেগুলো সরানো যাবে, সেগুলো একটু সরিয়ে তারপর কাজ করবেন, দেখবেন অনেকটা ঘর ঝাড়মোছ করতে সময় কম লাগবে। আমার মাকে দেখেছি ঘর ঝাড় দেওয়ার সময় সমস্ত পাপোশ বাইরে রোদে দিয়ে পরে যখন ঘর মোছা কমপ্লিট হয়ে যায়, ঘর শুকিয়ে যায়, তারপর সেই পাপোশগুলো পেতে দেয়। এতে পাপোশগুলো এত ফ্রেশ লাগে। তবে ফ্ল্যাটে আর অত কিছু হয় না। যাই হোক, সাধারণ মধ্যবিত্ত ঘরে এক হাতে সব সামলাতে গিয়ে যে টিপসগুলো আমি ফলো করে উপকার পেয়েছি, তার সাথে সময় আর কাজের ওপর যতটা সম্ভব কন্ট্রোল করতে পেরেছি সেটাই শেয়ার করলাম। সবার ভিন্ন মত থাকতেও পারে। ঘরগুলো সব মুছে নিয়েছি, এখন এই জায়গাটা মুছে নিয়ে তারপর আগে রান্নাটা করে নেব। এখানে মোটামুটি সব কিছুই পরিষ্কার করে নিয়েছি, শুধু বাকি ওই ওয়াশ বেসিনটা পরিষ্কার করা। ওটা রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার করে স্নানে যাওয়ার আগে পরিষ্কার করে নেব। আরেকটা টিপস যেটা আমি ফলো করি, প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে একবার স্নান করে নিই, কারণ স্নান করলে আমি কাজের এনার্জি দ্বিগুণ পাই। আজকেও তাই করেছি। ওই সকালে বেশ কয়েকটা জামা কাপড় ছিল কাচার, সেগুলো তখনই কেচে স্নান করে নিয়েছি, তাই এখন এত বেলায় আর কাচাকাচি করা বা শুকানোর চিন্তাটা নেই। এই তো দেখুন পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকের অত সকালে হয়তো কাচাকাচি করা হয় না, কারো রান্নার চাপ থাকে, বাচ্চাকে স্কুলে পাঠানোর চিন্তা থাকে। যাই হোক, পরিবারের সুবিধা মতো সময় আর কাজের ব্যালেন্স আমাদের নিজেদেরকেই করতে হবে। ঘর দুয়ার সব ক্লিন করে এদিকের কাজ কমপ্লিট করে এখন এই তো পোস্ত আর সর্ষে বেটে নিচ্ছি, ভেন্ডি পোস্ত করব। এদিকে মৈত্রী বড়ুয়া বাংলাদেশ থেকে আমাকে বেশ সুন্দর সুন্দর কমেন্টস করে, তবে আগের ভিডিওতে একটু রাগ বা অভিমান করে লিখেছে। অনেক দিন ধরেই কমেন্টস করি কিন্তু কোনো রিপ্লাই পাই না। প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ প্রতিদিন এইভাবে আমাকে মোটিভেট করার জন্য। কি বলতো, ভিডিও যদি 22-24 মিনিটের করি তাহলে খুব ইজিলি সবার কমেন্টস ভিডিওতে পড়তে পারি। তবে এত বড় ভিডিও দেখতে কি ভালো লাগবে? আমার তো মনে হয় বর্তমানের এই বিজি লাইফস্টাইলে এত বড় ভিডিও দেখার সময় অনেকেরই কম। অত সময় ভিডিও করলে অনেকেই ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। তো যাই হোক, আমার ভালো লাগার সাথে আমার বন্ধুদেরও যাতে ভালো লাগে, তাই অল্টার করে ভিডিওতে সবার কমেন্টস পড়ার চেষ্টা করি। একবার হয়তো ভিডিওতে রিপ্লাই দিয়েছি। যাই হোক, আশা করি ব্যাপারটা বুঝে আর অভিমান করবে না। তুমি করেই বললাম বলে কিছু মনে করো না, এভাবেই পাশে থেকো আর ভালো থেকো। এখন এই তো রান্না শুরু করার আগে সমস্ত কিছু কেটে বেটে গুছিয়ে নিয়েছি, তারপর রান্না করছি। সব কিছু কেটে ধুয়ে রেডি করে নেওয়ার পর রান্নার এই টিপসটা বলতে পারেন দারুণ উপকার হয়েছে আমার। তবে এটা কি কারো পক্ষে প্রত্যেক দিন করা সম্ভব? না, সম্ভব না। আমারও সম্ভব হয় না। তবে আমার আগে থেকেই অনেক কিছু গুছিয়ে ফ্রিজে রাখা থাকে, তাই বাকি যেটুকু করার করে তারপর রান্নাটা শুরু করি। কখনো একদিকে রান্নাটা বসাই, আবার কখনো দুদিকেই তাড়াতাড়ি রান্নাটা করে নিই।
আজকে এই যে ভেন্ডি পোস্ত করেছি আর ছোলা আলু গাজর দিয়ে একটা রুটি খাওয়ার জন্য তরকারি করেছি। আর গতকালকের একটু চিকেন আছে, এটা দিয়েই হয়ে যাবে। এদিকে ভাতও ইন্ডাকশানে করে নিয়েছি। সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটিভাবে করার পর যেই কাজটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে না করলে শান্তি হয় না, সেটা হলো রান্নাঘর পরিষ্কার করা। এই কারণেই বলতে পারেন সব কিছু গুছিয়ে রান্না করি। অনেক সময় রান্না করতে করতে আমি সিঙ্কের বাসনগুলো মাঝে মাঝে ধুয়ে নিই। একদিকে রান্না চলছে, আরেকদিকে মোটামুটি প্রায় 80% বাসন ধোয়া হয়ে যায়। তারপর বাকি থাকে ওই কড়াই খুন্তি এগুলো, আর গ্যাস ওভেন কাউন্টার টপ এগুলোও তারপরে পরিষ্কার করতে হয়। অনেকেই আমরা ঘর মোছা বা বাসন মাজার জন্য লোক রাখি। রান্না করা বা ঘর পরিষ্কার ঠিক আছে, তবে বাসন মাজাটা অনেকেরই ভালো লাগে না। তা যাই হোক, সিঙ্কে বাসন মোটে আমি জমতেই দিই না। এক হাতে কাজ যারা করেন, মনে হয় এই টিপসটা সবাই ফলো করেন। রান্নাঘর পরিষ্কার করার সময় প্রথমে স্কচব্রাইট দিয়ে পুরো এই ওয়াশ বেসিনটা বলুন বা গ্যাস ওভেন কাউন্টার টপ সব একবারে পরিষ্কার করে নিই, সাথে পাশের টাইলসটাও ভালো করে ক্লিন করে নিই। তারপর ভেজা ওয়াইপ দিয়ে বেশ কয়েকবার ধুয়ে মুছে নিলাম। এই স্পঞ্জ ওয়াইপটা নিয়ে প্রায় প্রত্যেক ভিডিওতেই একটা কমেন্টস আসেই, ভীষণ ভালো, সম্ভব হলে প্রত্যেক গৃহিণীরই এটা কেনা দরকার। এটা বহুদিন ইউজ করা যায় আর রান্নাঘরের মোটামুটি কাজকে অনেকটা ইজি করে দেয়। ইউজ না করলে কেউ কখনো বুঝতে পারবে না। এদিকে দেশি ব্লগ থেকে লিখেছে, দিদি তোমার ভিডিও শুধু ভালো লাগে না, খুব ভালো লাগে। প্ল্যান করে কাজ করলে কাজ সহজ হয়ে যায়। ফল গুছিয়ে নিলে, মরিচ ছাড়িয়ে নিলে, অনেক দিন পর আরাম করে ভিডিও দেখছি তোমার। থ্যাংক ইউ সো মাচ। আর সুইট হোম থেকে লিখেছে, খুব ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ ডিয়ার। কাজলি বৈদ্য কমেন্টসে লিখেছে যে ফার্স্ট কমেন্টস করলাম, প্রথম ভিডিও দেখেই কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তনুশ্রী মিত্র লিখেছে, বন্ধু তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি যদি ফ্রোজেন শোল্ডারের ব্যায়ামের ভিডিও দাও তাহলে ভালো হয়, আমিও এই ব্যথায় কষ্ট পাই, ভালো থেকো। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করব ফ্রোজেন শোল্ডারের ব্যায়ামগুলো দেখাতে। তোমার কমেন্টসটা পড়া মাত্রই আমার না ওই প্রথম দিকের ব্যথার ফিলিংসটা হচ্ছিল। আর এই ব্যথায় যে কি কষ্ট কেউ বুঝতে পারবে না। আমি আগেও শেয়ার করেছি। আর তুমি কতদিন ধরে এই ফ্রোজেন শোল্ডারের ব্যথায় কষ্ট পাচ্ছ একটু জানিও। এদিকে গ্যাস ওভেন কাউন্টারটপ পরিষ্কার করার সাথে সাথে সব শেষে সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। যাই হোক, আমার রান্নাঘরের সাথে সাথে সিঙ্কটাও পুরো পরিষ্কার। এবার একটা শুকনো কাপড় দিয়ে গ্যাস ওভেনটা মুছে নেব। হালকা ভেজা বা জলের দাগ থাকলেও শুকনো কাপড় দিয়ে মুছে নিলে এতে পুরো চকচক করে। এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কার না ভালো লাগে। এত বছরের গ্যাস ওভেন দেখুন পুরো নতুনের মতো চকচক করছে। সব শেষে হারপিক দিয়ে ওয়াশ বেসিনটাও পরিষ্কার করে নেব। যে কোনো কাজ আমরা অন্যেরটা দেখে সবাই শিখি, শুধু শিখলেই তো হবে না বা দেখলেই হবে না, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাদেরও কোনো টিপস জানা থাকলে অবশ্যই জানাবেন, যাতে আমি একটু উপকৃত হই। ভালো লাগলে ভিডিওতে শেয়ার করব। আর পূজা ব্লগ চ্যানেল থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদি ভাই, আমি নতুন বন্ধু হলাম, ভিডিওটা দেখলাম, পাশে থাকলাম, আশা করি তুমিও পাশে থাকবে। নতুন বন্ধুকে ওয়েলকাম। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।